আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি কি নিজে থেকে কিছু বলতে পারো না নীরা? এত চুপচাপ কেন থাকো সব সময়? নীরা কিছুক্ষণ মৌন থেকে বলে, নিজের করা অন্যায়ের জন্য আমি খুবই লজ্জিত। আমি কারোর সাথে মন খুলে কথা বলার সাহস পাই না। আপনাদের সবাইকে দেখলে কথা বললে আমার মনে পড়ে যায় আমি কত বড় অন্যায় করেছিলাম। আচ্ছা, আমার শাস্তি হবে না? সাদমান তখন নীরাকে সামলে নিতে বলে, তুমি তো কিচ্ছু করোনি, আর তাছাড়া তোমার জন্য রিমনকে ধরতে পেরেছি। ওয়াজ ভাই তোমার নামে কোনো অভিযোগ করেনি, শাস্তি তোমার প্রাপ্য নয়। বাসায় ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে। ওয়াজ নিজেও অফিস থেকে ছুটি নিয়েছে। ফারাজ দুপুরে হাসপাতাল থেকে ফিরবে বলে জানিয়েছে। ফাহমিদা বেগম আর বেলা রান্নায় ব্যস্ত। মৌ আর নীরা দুজনে মিলে এটা ওটায় সাহায্য করছে। বেলার শ্বশুরমশাই বেরিয়েছেন আরও কিছু বাজার করতে। ওয়াজ বাড়িতে থেকে সবার কাজের আনন্দ বাড়িয়ে দিতে আড্ডা জমিয়েছে। সবাই যখন একসাথে কাজে ব্যস্ত তখনই কলিং বেলটা বেজে উঠল। ওয়াজ উঠে দাঁড়ালো, দরজার দিকে যেতে যেতে বলল, বাবার হয়তো বাজার হয়ে গেছে, আমি দেখছি। ওয়াজ গিয়ে দরজা খুলো। বাইরে তাকাতেই দেখলো সাদমান দাঁড়িয়ে। সাদমানের এই সময় আসাটা সারপ্রাইজের মতো ছিল, কারণ তাকে যখন বলা হয়েছিল তখন জানিয়েছে সে রাতে ছাড়া আসতে পারবে না। সাদমানকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াজ সহাস্যে বলে উঠল, এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার, আপনার তো রাতে আসার কথা ছিল, সকালে দেখছি হাজির, ব্যাপার কি? সাদমান ভেতরে প্রবেশ করে সবাইকে একসাথে দেখেও মুখ মলিন করে রইল। বাড়িতে আনন্দ করা হচ্ছে আর তার কিনা মন খারাপ। সাদমানের মুখ মলিন খেয়াল করলো বেলা। মাংস নেড়ে দিয়ে বলল, কি হয়েছে ভাইয়া, মন খারাপ কেন? বেলার কথা শুনে সবার চোখ সাদমানের দিকে গেল। সবাই যেন বেলার কথা শুনেই বুঝতে পারলো সাদমানের মুখটা আসলেই মলিন। জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল সবাই। ওয়াজ এগিয়ে এসে শুধালো, কোনো সমস্যা? সবকিছু ঠিক আছে তো সাদমান? সাদমান দীর্ঘশ্বাস ফেল। ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না বলে চাপা সরে একটা কাগজ ওয়াজের দিকে এগিয়ে দিয়ে বলল, বেলা ভাবির জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে। কথাটা কানে পৌঁছাতেই বেলার হাত থেকে চামচটা পড়ে গেল। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। থানা, পুলিশ, জেল বেলার কাছে পুরনো নয়। এসবের কথা ভাবতেই অতীত হানা দেয়। দম বন্ধ হয়ে আসে তার। বেলা হা করে বারবার শ্বাস পেতে থাকলো। শরীরটা ভালো লাগছে না তার, মোটেও ভালো লাগছে না। ফাহমিদা বেগম চুলার আঁচ কমিয়ে 2 হাত দিয়ে বেলাকে আলগোছে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন। ওয়াজ এগিয়ে এলো সাদমানের দিকে, তোতলানো শব্দে বলল, কি বলছো এসব? তুমি ভালো করে জানো ওয়াজিহা নিজেকে বাঁচাতে ওটা করেছিল। সে যদি ওদিন সেটা না করতো তাহলে আজ তারাও আমার মতো অবস্থা হতো, বা আমার চেয়েও খারাপ কিছু হতে পারতো। নীরা বসা থেকে উঠে সাদমানের দিকে এগিয়ে এলো। অবাক চোখে সাদমানের দিকে তাকিয়ে বলল, সবকিছু থানা থেকে সলভ করতে পারলেন না আপনি? আপু কোথাও যাবে না। সাদমান সবাইকে আশ্বস্ত করে বলল, ভাবিকে এখন আমার সাথে একটু যেতে হবে, ভয়ের কিচ্ছু নেই। আমি আজ রাতের মধ্যেই জামিনের ব্যবস্থা করে দিব। আমি ফারাজকে কল করছি জামিনের ব্যাপারে। এভাবে বললেই তো আর আমি আমার বোনকে নিয়ে যেতে দিতে পারি না, তাই না? ফারাজকে অবশ্যই জানাবেন, কিন্তু ভাবিকে যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করতে পারবো। ভালো একটা উকিল ধরবো, কালকেই কেস কোর্টে উঠলে মীমাংসা হয়ে যেতে পারে। ওয়াজ কল লিস্ট থেকে ফারাজের নাম্বার বের করে কল দিল। মাথার চুলগুলো হাত দিয়ে টানতে থাকলো। বারবার রিং হচ্ছে আর সে এদিক থেকে ওদিকে পায়চারি করছে। কল রিসিভ হলো না। চলাতুই একটা শব্দ করে উঠল। কোথায় যে আছে কে জানে। সাদমান এগিয়ে এসে বলল, ভাই আপনি ওয়াজিয়া ভাবির সঙ্গে চলেন, ফারাজকে না হয় রাস্তায় কল করে নেবেন। ওয়াজকে গম্ভীর দেখালো। মলির মুখে বেলার দিকে তাকালো। বেলা চুপচাপ অসহায় ভঙ্গিতে ওয়াজের দিকে তাকিয়ে আছে। মোহের শরীর খারাপ করছে। এ সময় দুশ্চিন্তা নিজের এবং বাবুর জন্য মোটেও ভালো না। তাই নীরা মৌকে নিয়ে রুমে চলে গেল। ফাহমিদা বেগম তখনও শক্ত করে বেলাকে ধরে আছেন। সাদমান বেলার দিকে তাকিয়ে বলল, ভাবি ভরসা আছে তো আমার উপর, তাই না? বেলা ফাহমিদা বেগমের দিকে তাকালো। ছলছল চোখে মৃদু আওয়াজে পড়ল, মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। জানেন তো, ছোটবেলায় এভাবেই আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল। মাকে তো পরের বার এসে জড়িয়ে ধরতে পারলাম না। আপনার বুকটা আমার জন্য রাখবেন প্লিজ। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা। ফাহমিদা বেগমের হাতের বাঁধন খুলে রান্নাঘর থেকে বেরিয়ে এলো বেলা। ভাইয়ের দিকে তাকিয়ে বলল,
ফারাজকে আরেকবার কল দাও ভাইয়া। আচ্ছা না থাক, চলো গাড়িতে উঠেই কল দাও, আমার তাড়াতাড়ি ফিরতে হবে। ওহাজ কিছু বলবে তখনই বেলা সাদমানকে উদ্দেশ্য করে বলল। হাত করা পড়তে হবে। সাদমান দুপাশে মাথা নাড়ল, মুখে মেখে চুমিয়ে বলল, কিছুই করতে হবে না ভাবি, আপনি শুধু চলুন, আমি রাতের মধ্যে ফিরে আসার ব্যবস্থা করে দেব। ভালো উকিলের অভাব নেই। ভাইয়া চলো তাহলে। ওয়াজের দিকে তাকিয়ে বেলা কথাটা বলেই বাইরের দিকে রওনা দিল। ওয়াজ কি করবে বুঝতে না পারে সাদমান আর বেলা পিছু পিছু হাঁটতে থাকলো। সাদমান ডাক শুনে পেছনে তাকালো সাদমান, দরজার চৌকাঠ থেকে ফিরে তাকালো ওয়াজ। বেলাও। নীরা ময়ূরের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। ফাহমিদা বেগম তখন বসার ঘরে চলে এসেছে। নীরা ফাহমিদা বেগমের কাছে গিয়ে দাঁড়িয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলল, ওয়াজিহা আপা যদি আজকের মধ্যে ফিরে না আসে তবে আমি আপনাকে বিয়ে করব না সাদমান। আপনি আমার আপাকে ফিরিয়ে দেবেন। সাদমান কিছু বলল না, শুধু উপর নিচ একবার মাথা নাড়ালো। তারপর ধীর পায়ে তিনজনই বেরিয়ে গেল। দাঁড়িয়ে রইল শুধু নীরা এবং ফাহমিদা বেগম। নীরাও পরক্ষণেই মৌয়ের ঘরে চলে গেল। বেচারি একা একা বসে থাকলে চিন্তা করবে ভেবেই নীরার যত ছোটাছুটি। ফাহমিদা বেগম রান্নাঘর এবং আশেপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, বিড়বিড় করে বললেন, আল্লাহ, এটাই বাকি ছিল। সাদমান নিজের সিনিয়র অফিসারদের সাথে মিটিংয়ে সময় পার করলো প্রায় 2 ঘন্টা। এই 2 ঘন্টায় একটা বারের জন্য কক্ষ থেকে বের হয়নি সে। কিছুক্ষণ পরপর ওহাজ এসে দরজায় বাহির থেকেই উকিঝুঁকি মারছে। অপেক্ষা করতে ভালো লাগছে না। ফারাজ এসেছে অনেকক্ষণ আগে। বেলার এই খবর সে কিছুতেই সহ্য করতে পারছে না। সে বেলার কাছাকাছি আছে সারাটার সময়। বেলাকে এক মুহূর্তের জন্য একা অনুভব করতে দেয়নি সে। ওহাজ থানায় পরিচিত একজনের কাছ থেকে ভালো একটা উকিল ঠিক করেছে। তিনি মিনিট 20 আগে এসেছেন থানায়। সাদমানের জন্য অপেক্ষা করছেন তিনি। চেয়ারে পা ঝুলিয়ে বসে ঝাঁকিয়ে যাচ্ছেন আর কিছুক্ষণ পরপর ঘুরে দেখছেন। আসার পর থেকেই এটা চলছে। থানায় আসার কিছুক্ষণ পরই হুঙ্কার দিয়ে ওহাজকে ডেকে বলল, সব রকম বাটপাড়ি ছাড়া সত্যিটা আমাকে বলুন। শুনুন, ডাক্তার আর উকিল কারো কাছে সমস্যার কথা বিন্দুমাত্র গোপন করতে নেই। ওহাজও বোনকে বাঁচাতে সেদিনের ঘটনা গড়গড় করে বলে দিল। সবটা শোনার পর উকিল বললেন, আগে তো জেলে দেওয়া উচিত সাদমান ভাইকে। তিনি কেন জিজ্ঞাসাবাদের সময় রিভলভার নিয়ে গেলেন আর তার উপর আবার আপনাদেরও নিয়ে গেছেন? ওহাজ মাথা নিচু করে বলল, রিমন বলেছিল আমরা না গেলে ও কিচ্ছু বলবে না। সে যতই বলুক এমন করা উচিত হয়নি। যাই হোক, আমি দেখে নিব। কেসটা আগামীকাল কোর্টে উঠবে। ওখানে উপস্থিত থাকলে সকাল 10টার মধ্যে জামিন পেয়ে যাবে। হতে পারে একেবারে ছাড়াও পেয়ে যেতে পারে। পুরোটাই আল্লাহ ভরসা। কিছুক্ষণ পর সাদমান বেরিয়ে এলো। ওহাজ আর ফারাজ দুজনেই এগিয়ে গেল সেদিকে। দুজনেই সামনের জিজ্ঞাসা চোখে তাকাতেই সাদমান বলল, আপনারা বাসায় চলে যান। কাল সকাল 8টার দিকেই ভাবিকে নিয়ে আদালতে চলে যাবেন। আমি ওখানেই থাকবো, কোনো সমস্যা হবে না। সাদমানের কথা মতো সবকিছু করলো তারা। থানা থেকে বেরিয়ে সোজা বাড়ি ফিরল। বাড়িতে সবাই চিন্তার সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছে যেন। বাড়িতে ঢোকার পর থেকে এক একজনের কত প্রশ্ন। বেলা কারোর সাথে সেরকম কোনো কথা না বলে ধীর পায়ে সোজা নিজের ঘরে চলে গেল। তোয়ালেটা নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করলো সে। শাওয়ার অন করে নিচে দাঁড়ালো। পানি মাথা থেকে শুরু করে সমস্ত শরীর ভিজিয়ে দিতে শুরু করলো। চোখের পানিও ক্রমশ পানির সাথে ভেসে যেতে শুরু করলো। একটা রাত, শুধুমাত্র একটা রাতের পরই অনেক কিছুর সুরাহা হবে। জীবন থেকে বিপদ হয়তো একেবারে স্মুথলি চলে যাবে, নয়তো কিছু আঘাত দিয়ে হারিয়ে যাবে। বেলা নিজেকে বোঝায় ভেঙে পড়লে চলবে না। পরিস্থিতি এখনো ভেঙে পড়ার মতো কিছুই হয়নি। লড়তে হবে, নিজের হয়ে নিজের কথা বলতে হবে, নিজেকে বাঁচাতেই হবে। ছোটবেলায় মাকে বাঁচানোর দায়িত্ব ছিল, আর এবার নিজেকে আবারও জ্বলন্ত শিখা হতে হবে। আঘাত তো দূরের কথা, ছোঁয়াটাও দুঃসাধ্য। শুনুন, আমি কিন্তু আপনাকে বিয়ে করব না যদি না ওয়াজিয়া আপু সহি সালামতে বাড়ি ফিরে না আসে। আপুর যদি ওখানে থেকে যেতে হয় তাহলে আপনার চিন্তা ভাবনা থেকে আমাকে বাদ দিতে হবে। ভুলে যেতে হবে যে আপনি নীরা নামের কাউকে চেনেন। সকাল 8টার আগেই মুহিব সাহেব, ওহাজ আর ফারাজ বেলাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে বের হয়েছে। ঘরের মানুষগুলো বসে বসে চিন্তা করা ছাড়া কোনো উপায় নেই। অতিরিক্ত চিন্তায় কি করবে বুঝে উঠতে না পেরে উক্ত কথাটি মেসেজে পাঠিয়ে দিল নীরা। মৌয়ের মাথা ব্যথা করছে। ফাহমিদা বেগম মেয়ের মাথায় তেল পানি বসিয়ে দিয়ে মুহিব সাহেবকে কল দিলেন। রিসিভ হলো না। বার কয়েকবার চেষ্টা করলেন তিনি, কিন্তু কিছুতেই ফলাফল ভালো এলো না। দুপুরে 12:30টার দিকে ফারাজের কল এলো। ফাহমিদা বেগম কল রিসিভ করেই তাড়াহুড়া করে প্রশ্ন করলেন, ফোন ধরছিলি না কেন তোরা?
কত চিন্তা করছিলাম, খেয়াল আছে? কি হলো এখানে? অজিয়া ঠিক আছে তো? ওয়াজিহা ঠিক আছে। আমরা বাসায় ফিরবো আম্মা। রান্না হয়েছে? খুব খিদা পেয়েছে আম্মা। ফারাজের গলা ক্লান্ত শোনালো। ফাহমিদা বেগম পুনরায় জিজ্ঞেস করলেন, অজিয়া ফিরবে তো? ওর রায় কি হলো? আদালতে প্রমাণ হয়ে গেছে ওয়াজিহা আত্মরক্ষার জন্য ওটা করেছিল। ওর কোনো শাস্তি হয়নি। এটা তো জানা কথাই ছিল আম্মা। শুধু শুধু চিন্তা করতে কে বলেছিল? এতগুলো টাকা খরচ করে ভালো উকিল ধরেছিলাম কি বসে বসে নিজেদের হেরে যাওয়া দেখার জন্য নাকি? থামল ফারাজ। পরক্ষণেই আবারও বলে উঠল, কোর্ট থেকে বেরোবো এখন আম্মা। তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। সাদমানও আমাদের সাথে খাবে। বেচারা খুব বেশি করে ফেলেছে আমাদের জন্য। পাশে থেকে মৌ ফোনটা কেড়ে নিল ফাহমিদা বেগমের থেকে। শুধালো, রিমনের কি হলো রে ভাইয়া? ফারাজ মৌয়ের গলা বুঝতে পেরে বলল, ওর শাস্তি হয়েছে। বাড়ি এসে সব বলবো, অপেক্ষা করো। বাইরে থেকে সবার আসতে আসতে বেলা 2টা। সাদমান ওদিক দিয়ে বাসায় যেতে চাইলেও কেউ তাকে যেতে দেয়নি। সোজা টেনে এখানে নিয়ে চলে এসেছে। বাসায় ফিরে সবাই ফ্রেশ হয়ে আগে খেয়ে নিল। পরে আজকে সারাদিনে ঘটনা শুনতেই সবাই বসার ঘরে গিয়ে বসল। মুহিব সাহেব এসে বসতেই ফাহমিদা বেগম বলে উঠলেন, মুহিব সাহেব ওয়াজের দিকে তাকিয়ে বললেন, আপনি বলেন তো আব্বা। ওদিকে বেলা এখনো চুপচাপ বসে আছে। ফারাজ শক্ত করে বেলার হাত ধরল। সাথে সাথে বেলা ফারাজের দিকে তাকাতেই ফারাজ মৃদু গলায় বলল, এখন আর কোনো ভয় নেই ওয়াজিহা। সব ঝামেলা থেকে আমরা মুক্ত। মুখ এভাবে আর মলিন করে রেখো না, ভালো লাগে না দেখতে। বেলা ফারাজের দিকে মুগ্ধ নয়নে চাইল। এই লোকটা অন্য সবার থেকে আলাদা। এত ভালো কখনো মানুষ হয়? একটা সময়ের জন্য লোকটার বিপক্ষে যায়নি, আগলে রেখেছে এবং এখনো রাখছে। কৃতজ্ঞতায় চোখ নামিয়ে নিল বেলা। মৌ ওহাজকে সবকিছু বলার জন্য গোতাগতি করতে ওহাজ বলল, বলছি দাঁড়াও। ওহাজ সাদমানকে দেখে বলল, নিজেকে আত্মরক্ষার জন্য ওয়াজিহা ওটা করেছিল, সেটা প্রমাণ হয়েছে। প্রমাণ হতে তখনই বেশি সুবিধা হয়েছে যখন আমার কথা সামনে এসেছে। মানে রিমন প্রথমে আমার ওপর গুলি চালিয়েছিল, পরবর্তীতে ওয়াজিহার উপর চালাতো। সেই কথার ভিত্তিতে ওয়াজিহা নিরপরাধ, সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু তবুও ওয়াজিহার কাজের জন্য কিছু জরিমানা দিতে হয়েছে। এবার আসি রিমনের কথায়। ওর সব কথা তো রেকর্ড করা ছিল, ওর জন্য বেশি কসরত করতে হয়নি। আমরা যতটুকু ভেবেছিলাম তার চেয়ে বেশি সাজা সে পেয়েছে। এবার বসে বসে জেলের ভাত খাবে, বুঝবে বাহিরের পরিবেশ কত ভালো ছিল। ভালো মানুষ হলে ভালো পরিবেশেই থাকতে পারত। আমাদের জীবন থেকে এবার সব মেঘ কেটেছে, আর কোনো কালো মেঘ নেই। সবার মুখে হাসি ফুটল। নীরা জোরে করে বলে উঠল, আলহামদুলিল্লাহ। আরো কিছুক্ষণ কথা চললো সবার মাঝে। সবাই কিছু না কিছু বলছে, কিন্তু চুপচাপ আছে শুধু বেলা আর সাদমান। হঠাৎ বেলা সাদমানের দিকে তাকিয়ে বলে উঠল, সাদমান ভাই, আম সরি। আমার জন্য আপনার আজ এত বড় ক্ষতি হলো। বেলার কথা শুনে সবাই ভ্রু কুঁচকে জিজ্ঞাসা চোখে সাদমানের দিকে তাকালো। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। এতক্ষণ তো সব ভালোর গল্প হচ্ছিল, ক্ষতি কি হয়েছে বুঝতে পারছে না কেউ। নীরা সাদমানের দিকে তাকালো, শুকনো ঢোক গিলে শুধালো, কি হয়েছে আপনার? সাদমান নীরার দিকে তাকিয়ে মৃদু হেসে পড়ল, সেরকম কিছু হয়নি। তোমার আপা ফিরেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বাকি সব জানতে হবে না। আর ওয়াজিয়া ভাবি, এসব নিয়ে মোটেও ভাববেন না। শেষ বাক্যটা বেলাকে উদ্দেশ্য করে বলল সাদমান। মৌ ওহাজের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলুন তো? ওহাজ কিছু বলবে তার আগেই সাদমান বলল, কিছু হয়নি, শুধু শুধু চিন্তা বাড়িয়ে দিল ওয়াজিয়া ভাবি। বেলা আনমনেই বলে উঠল, সাদমান ভাইয়া তার জব থেকে 7 মাস সাসপেন্ড। ওহাজ দীর্ঘশ্বাস ফেলল। সাদমানের দিকে তাকিয়ে বলল, সেদিন রিমনের থেকে কথা বের করার অন্যরকম বেআইনি কাজটা করলে, অর্থাৎ আমাদের ওখানে রিমনের সামনে না নিলে আজ সাদমানের এই অবস্থা হতো না। সাদমান তড়িঘড়ি করে সবাইকে থামিয়ে দিল। 7 মাসেরই তো ব্যাপার, বড় ধরনের কিছু তো আর হয়ে যায়নি। পরিবেশের গুমট হাওয়ার পরিবর্তন ঘটাতে সাদমান হেসে বলল, বিয়ের পর তো ছুটির প্রয়োজন হতো, আর যে জব করছি সেটায় ছুটি পাওয়ার জন্য আকাশের চাঁদ তারা হাতে পাওয়ার মতো। ভালো হয়েছে, 7 মাস বিশ্রাম নিতে পারবো, ইচ্ছা মতো সবকিছু করতে পারবো। সাদমানের কথায় বাড়ির ভারী ও গুমট পরিবেশের খানিকটা পরিবর্তন হলো।
সবার মুখের মলিন ভাবটা কিছুটা কেটে গেল। নীরা লজ্জায় মাথা নিচু করে নিতেই মৌ বলল, কথা কিন্তু ভুল না, ছুটি চেয়েও পাওয়া যেত না, সেখানে তারা নিজেরাই দিয়ে দিল। এটাকে ভালোভাবে দেখা উচিত। এবার শুধু বিয়ের ব্যাপারটাই এগোনো বাকি। কতদিন হয়ে গেল বিয়ে হচ্ছে না কারো, অনেকদিন পর বিয়েতে আনন্দ করতে পারবো। সবার আড্ডা চলল অনেকক্ষণ। প্রায় 4টার পর মৌয়ের ঘুম পেয়ে যাওয়ায় ওহাজ তাকে রুমে নিয়ে চলে গেল। সাদমানও সবার সাথে কথা শেষ করে বাড়ি যাবে বলে উঠে দাঁড়ালো। ফাহমিদা বেগম সাদমানকে একটু অপেক্ষা করতে বলে রান্নাঘরে চলে গেলেন। সাদমান ফারাজের সাথে দরজার দিকে কথা বলায় ব্যস্ত। রান্নাঘর থেকে একটা খাবারের বক্স এনে নীরার হাতে দিয়ে বললেন, নীরা, যাও তো মা, সাদ্দামকে নিচে এগিয়ে দিয়ে আসো। এটা সাদ্দামকে দেবে, সাদ্দামের মায়ের জন্য এই খাবারটা। নীরা বক্সটা হাতে নিয়ে বেলার দিকে তাকালো। বেলা মৃদু হেসে নীরার গাল ছুঁয়ে আদরের স্পর্শ দিয়ে বলল, সাদমান তোমাকে খুব বেশি ভালোবাসে, আর বেশি সময় নিও না। এত ভাবাভাবির কিছু নেই, যাও ওনাকে এগিয়ে দিয়ে আসো। বেলা নীরাকে সাদমানের দিকে ইশারায় যেতে বলল। নীরা ধীর পায়ে এগিয়ে যেতেই ফারাজ কথা শেষ করে ভেতরে চলে এলো। নীরার হাতে বক্স দেখে সাদমান জিজ্ঞেস করলো, কিছু বলবে? হাতে এটা কি? আন্টি এটা আপনাকে দিতে বলল, আপনার মায়ের জন্য। দাও। আন্টি বলল আপনাকে নিচ পর্যন্ত এগিয়ে দিতে, তারপর আপনার যাওয়ার সময় এটা দিতে বলেছে। সাদমান বাহিরের দিকে এগুলো, সাথে নীরাও। সাদমান মুচকি এসে বলল, আন্টি আর কি বললো? আর কিছু বলেনি। চুপচাপ এগিয়ে দিতে বলেছে। ওয়াজি আপু জিজ্ঞেস করতে বলল বিয়ে কবে করছেন। সাদমান হাসি লুকিয়ে বলল, তোমার আপুকে বলো নীরা সাদমানকে বিয়ে করতে রাজি হলেই বিয়ে হবে। গ্রীষ্মে শেষ ভাগের এই সময়টা বড় অদ্ভুত। কোনদিন মেঘহীন, আবার কোনোদিন মেঘে ঢাকা থাকবে, তা আগে থেকেই কিছুতেই বোঝা যায় না। সকালে রোদ হলেও দুপুরের দিকে চারিদিক অন্ধকারে ঢেকে যায়। আবার সারাদিন বৃষ্টি হলেও বিকেলের আগে সূর্যের সোনালি আভার দেখা মিলে। এ সময়ে ঘর থেকে বের হলে ছাতা যেন নিত্যসঙ্গীর রূপ নেয়। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটি দিন। যদিও সাদমান আর নীরার বিয়ের সব কথা পাকাপোক্ত হয়েছে, তবু সাদমান ব্যক্তিগতভাবে নীরার সাথে আরও একবার কথা বলে নিতে চায়। তার চাওয়া পূর্ণ করতেই নীরা আজ বাহিরে বের হবে। সাদমান বলেছে স্টেশনের ধারে একটা ছোট্ট কফি শপ হয়েছে, সেখানে দেখা করবে। সাদমান গত রাতে নীরাকে কল করেই জানিয়েছিল দেখা করার কথা। সাথে এটাও বলেছিল যে বাড়ি থেকে অবশ্যই যেন একটা শাড়ি পরে বের হয়। নীরা সাদমানের কথা মতো বেলার থেকে একটা সাদা রঙের শাড়ি পরেছে আজ। বেলা নিজেই তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পাশে মৌ বসেছিল। তিনজনের কত হাসি ঠাট্টা। মাঝে যদিও ফাহমিদা বেগম যোগ দিয়েছিলেন, তবে পরবর্তীতে বুঝেছিলেন এই মেয়েদের সাথে এমন গল্প গুজবে তার পোষাবে না, একটুও পোষাবে না। তাই তিনি একটা বই নিয়ে মুহিব সাহেবের কাছে গিয়ে বসলেন। টেবিলে রাখা চশমাটা এগিয়ে দিয়ে বললেন, নাও, চশমাটা পরে নাও, আর এই যে বই, গল্পটা পড়ে শোনাও। অনেক দিন তুমি গল্প পড়ে শোনাও না। মুহিব সাহেব মৃদু হেসে চশমাটা পরে নিলেন। বইয়ের মলাটে চোখ বুলিয়ে নিয়ে ফস করে শ্বাস ফেললেন। মৃদু গলায় বললেন, তুমি আবার অপেক্ষা বইটা এনেছো, এই গল্পর কয়দিন শুনবে? ফাহমিদা বেগমের খারাপ লাগলো না মুহিব সাহেবের কথায়। তিনি 4 বার বা 5 এখনো অব্দি শুনেছেন এই গল্পের বইটা। মুহিব শেখেই শুনিয়েছেন। এবারেও মুচকে এসে বললেন, এইবার শেষ। বিকেল 4টা। সাদমান রেল স্টেশনের ঠিক শেষ মাথায় বসে বসে কিছুক্ষণ পরপর ঘড়ি দেখছে। নীরাকে দূর দূরান্ত কোথাও দেখা যাচ্ছে না। ঘড়ি কাটা গুনে গুনে ঠিক 17 মিনিট পর প্ল্যাটফর্মের অন্য মাথায় অস্পষ্টভাবে নীরাকে দেখা গেল। সাদমান চোখটা ডলে আরও ভালোভাবে দেখার চেষ্টা করল। সাদা রঙের শাড়ি পরা রমণী ধীর পায়ে সাদমানের দিকে এগিয়ে এলো। নীরাকে দেখে অনেক আগেই বসা থেকে উঠে দাঁড়িয়েছিল সাদমান। নীরার পরনে সাদা শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক। চোখের পাপড়িতে মাস্কারা দেওয়ার ফলে পাপড়িগুলো আরো সুন্দর দেখতে লাগছে। সাদমান এক পলকে কিছুক্ষণ নীরাকে দেখল। কেউ একজন এক পলকে তাকিয়ে আছে, এর চেয়ে লজ্জাজনক হয়তো আর কিচ্ছু নেই। নীরা গলা খাকারি দিয়ে বলে উঠল, আর কতক্ষণ তাকিয়ে থাকবেন এভাবে? এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো? সাদমান অন্যদিকে তাকিয়ে মৃদু হাসল। কফি শপটা ইশারায় দেখিয়ে বলল, ওখানে গিয়ে বসে চলো।
দুজনে গিয়ে কফি শপের ভিতরে গিয়ে বসলো। কথা শুরুর পূর্বেই দুজনের জন্য কফির অর্ডার দিল। সাদমান কিছু বলছে না দেখে নীরা বলল, ডেকেছিলেন কেন? কফি আসুক তারপর বলি। আসার আগেই বলুন। সাদমান কিছুক্ষণ মৌন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলল, তুমি সত্যি রাজি বিয়েতে? কেন, রাজি না থাকলে বিয়ে করবেন না? তুমি সত্যি রাজি না? এরকম কিছুই না। আমার ভাগ্য ভালো বলেই হয়তো আপনার মতো কাউকে সৃষ্টিকর্তা আমার জীবনে পাঠালেন। যার জীবনে সুখ কখনো এক পশলা বৃষ্টি হয়েও নামেনি, তার জীবনে কিনা দুঃখের বিপরীতে স্রোত চলছে। মাঝে মাঝে নিজেকেই হিংসে হয় আমার। অতীতের আমি আর বর্তমানের আমিতে কত পার্থক্য। নীরা থেমে আবারও বলল, আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? আমি কখনো মন খুলে হাসতে পারিনি, সেরকম কিছুই ঘটেনি আমার জীবনে। আপনার সাথে বিয়ে, আপনি সবকিছুই যেন স্বপ্ন স্বপ্ন লাগে। মনে হয় এগুলো ভ্রম, কিছুক্ষণ পরে কর্পূরের মতো উবে যাবে। সাদমান ফুস করে শ্বাস ফেলল। নীরার হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল,